মানে মোটামুটি এনসিপি এবং হচ্ছে জামাতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যাচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে আসলে তারা বৈষম্য উৎপাদন করছে। আর যদি ক্ষমতার চিন্তা থাকে তাহলে বিএনপির কাছে সবাই যাবে, জামাতের কাছে যাবে, এনসিপির কাছে কেন যাবে? দেখেন, বিএনপির সাথে যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, নির্বাচনী জোট কিন্তু আমরা তাদের সাথে করি নাই। সেটা আদৌ সম্ভব হবে কিনা বা মানে সম্ভব হবে সেটা নিয়ে আমি এখনই মন্তব্য করছি না, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুইতুকারি করা হয়েছে, জুলাই সন্ত্রাস বলা হয়েছে। তারপরে ডাক্তার জারা এনসিপির নেত্রী, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আরো অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে। আমি বক্তব্য শুনলাম যে বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, জামাত বিএনপির বিরুদ্ধে বলছে বিদেশের মাটিতে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আজকের আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। রাশেদ, প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার একটা আলোচনা চলছে এবং আপনার স্ট্যাটাস দেখিয়ে আমরা সেটি জানতে পেরেছি, সেটির অগ্রগতি কতটুকু? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, যেহেতু এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের দলে যারা আছে, আমরা একসময় একসাথে রাজনীতি করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 2021 সালে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন। এমনকি যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো তখন নুরুল হক নূর ডাকসুর ভিপি, তার নেতৃত্বে আন্দোলন, ছাত্রলীগের গণরুম গেস্টরুমের বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ বাংলাদেশে যে সময় বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নামতে পারেনি, সেই সময় আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানিয়েছি। এরপরে যখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে তখন জাতীয় পর্যায় থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। তাদের অনেকে 2023 সাল পর্যন্ত আমাদের সাথে রাজনীতি করেছে, যেমন আক্তার হোসেন, আসিফ মাহমুদ। তো আমাদের সম্পর্কটা মূলত রাজপথের সম্পর্ক এবং একসাথে রাজনীতি করার সম্পর্ক। আর যে কারণে বোঝাপড়ার জায়গাটা আছে। বিশেষ করে নুরুল হক নূরের উপর যখন এই আক্রমণটা হলো, সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এরপরে এয়ারপোর্টে নেমে চীন থেকে নাহিদ সহ সার্জিস তারা কিন্তু হাসপাতালে ছুটে গিয়েছে। এই যে আন্তরিকতা, কেন? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকতে পারে, কিন্তু এক ধরনের ভালোবাসা রয়েছে। মানে একসাথে রাজনীতি করলে যেটা হয় যে একজন বিপদে পড়লে খারাপ তো লাগে, তো সেই ভালোবাসার জায়গা থেকে তারা হাসপাতালে গিয়েছে। আসিফ মাহমুদ উপদেষ্টা হতে পারেন, কিন্তু যেহেতু তিনিও নুরুল হক নূর সহ আমাদের সাথে রাজনীতি করেছেন, তিনি গিয়েছেন, আক্তার হোসেন গিয়েছেন, আরও অনেক গিয়েছেন। এই যাওয়া আসা করতে করতে একসময় সেই অনুধাবনের জায়গাটা তৈরি হয়েছে যে আমরা তো আলাদা থাকলে মার খাচ্ছি। যেমন এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে, জাতিসংঘ তো আক্তারের উপর হামলা হলো। তো সেই জায়গায় তাদের পক্ষ থেকেই অনেক ধরনের আলোচনা চলছিল যে ভাই এইভাবে আলাদা থাকলে তো আমরা আসলে মার খাচ্ছি, সুতরাং আমরা এক হলে হয়তো আমাদের শক্তিটা আরও বেশি বাড়বে। প্লাস আমাদের পক্ষ থেকে এক ধরনের আলোচনা ছিল। সব মিলিয়ে এই আলোচনার কারণে আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় রয়েছি, নুরুল হক নূর, আমি সহ এবং তাদের পক্ষ থেকে আক্তার হোসেন, নাহিদ ইসলাম, আরও যারা আছে, আমাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি যে আমাদের কর্মীরা, তোমাদের কর্মীরা সবাই তো চায় আমরা এক হই, তো আমরা কোন প্রক্রিয়ায় কিভাবে এক হতে পারি এটি নিয়ে আলোচনা হয়েছে। নেতৃত্বের জায়গায় কারা থাকবে, কাদেরকে রাখলে ভালো হয়, দলের নাম কি হবে, যে দুটি দল আছে সেখান থেকে একটিকে চয়েস করা নাকি নতুন নামে আত্মপ্রকাশ করা, নানান ধরনের আলোচনা হয়েছে। বাট এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল, কিন্তু কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমি লক্ষ্য করছি যে এখন এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা ফেসবুকে এবং গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছে যে আমরা নাকি এনসিপিতে যোগদান করতে চাই। যেমনটি এনসিপির একজন নেতা এনসিপি গঠনের কয়েক মাসের মাথায় বলেছিল যে নুরুল ভাই তো আমাদের সাথে যুক্ত হতে চেয়েছিল। তো এই কথা বলা মানে কি? গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি, আমাদের দলের নিবন্ধন আছে এবং আমাদের সাংগঠনিক সক্ষমতা তাদের থেকে অনেক এগিয়ে, যেটা তারাও স্বীকার করে, অনেকে স্বীকার করে। কারণ আমাদের দলটা পুরাতন, আমরা 7 বছর প্রায় সময় পেয়েছি, আর তারা তো নতুন, তারাও বড় হবে, আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে, আরও অনেক দলকে ছাড়িয়ে যেতে পারে। আমি এটা অসম্ভব দেখছি না, সব কিছু সম্ভব। তারপরেও তাদের যে বক্তব্য আমরা দেখছি যে আমরা নাকি আমাদের দলের নাম বিলুপ্ত করে
আমরা নাকি আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠনের নাম বদলিয়ে তাদের সাথে নাকি যোগদান করতে চাই, যেটি গতকালও দেখলাম এনসিপির একজন নেতা নির্বাচন কমিশনে গিয়ে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে, তার প্রেক্ষিতে এ ধরনের বক্তব্য দিল। দেখেন, যোগদান করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এবং আমি নিজে চ্যালেঞ্জ করে বলছি, এবং যে ব্যক্তি এই বক্তব্য দিয়েছে তার সামনেই কিন্তু আমি কথা বলেছি, সেও ছিলেন, আমি নাম বলতেছি না। তো সেখানে আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের সাথে যোগদান করবো, সেটা ভুল। আমরা যোগদান করতে চাই না, কিন্তু আমরা একীভূত হতে চাই, একসাথে কাজ করতে চাই। এই মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ যে বক্তব্য তারা আসলে মিডিয়ার সামনে হাজির করেছে, এটা মিথ্যাচার। আমি জানি না আসলে কেন এইভাবে বিভ্রান্তি ছড়ানো হলো যে আমরা নাকি যোগদান করতে চাই। দেখেন, যোগদান করার জন্য বাংলাদেশে অনেক বড় পার্টি আছে, বিএনপি আছে, জামাত আছে। কথার কথা, মনে করেন আমাদের পার্টি থেকে 10 জন তারা এই পার্টি আর করতে চায় না, তাহলে কেন এনসিপিতে যোগদান করবে? বিকল্প আছে না? মানুষ তো সবসময় বড় দিকে যায়, তাই না? আর যদি ক্ষমতার চিন্তা থাকে তাহলে বিএনপির কাছে সবাই যাবে, জামাতের কাছে যাবে, এনসিপির কাছে কেন যাবে? আমাদের একটা সৎ উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু একসময় অতীতে রাজনীতি করেছি, আমরা তারুণ্য, দুটো দলই কিন্তু তরুণদের নেতৃত্বে, তো আমরা বিভাজিত থাকলে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে। ডাকসুতে যেটা দেখছেন, জাকসুতে দেখছেন যে তরুণরা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানানভাবে দিগ্ভ্রান্ত হওয়ার কারণে, বিভাজিত হওয়ার কারণে, তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে কিন্তু ভোটটা পায় নাই, অন্য প্যানেলে ভোটটা চলে গেছে। তো এইটাও একটা জায়গা ছিল যে ডাকসু নির্বাচনে খারাপ ফলাফল, জাকসু নির্বাচনে খারাপ ফলাফল তারাও করেছে, আমরাও করেছি, যে কারণে উভয়ের মধ্যে এক ধরনের ওই চেতনার জায়গাটা জাগ্রত হয়েছিল যে আমরা এক হতে পারি। কিন্তু এখন যে ধরনের বক্তব্য তারা সামনে হাজির করছে, আমাদেরকে অপদস্থ করছে, মনে হচ্ছে যে তারা অনেক বড় কিছু হয়ে গেছে আর আমরা কিছুই না। তো আমার কথা, ভালো, তোমরা বড় হয়েছো, সমস্যা নেই, তো বড় হইতেই পারো, আল্লাহ কার ভাগ্যে কি লিখে রেখেছে আমরা জানি না। কিন্তু যে যত বড় হয় তাকে তত উদার হতে হয়, তাকে তত আন্তরিকতা দেখাতে হয়। কিন্তু তাদের ইদানিংকালের বক্তব্য, সবার না, কয়েকজনের বক্তব্য, সেটা আসলে অপমানজনক, এবং এই বক্তব্যের মধ্যে কোনো আন্তরিকতা নাই। এই বক্তব্য কোনোভাবেই বলা যায় না যে তারা আসলে এক হতে চাচ্ছে। দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে দেখে আমার মনে হয় এনসিপি নেতৃবৃন্দ অনেকটা শিখতে পারে। তিনি শুরুতে গঠন করলেন জাগো দল। কেন এটা বিলুপ্ত করলেন? কারণ তার কাছে মনে হলো যে আমাদের অ্যাকোমোডেশন দরকার, আরও বড় দল গঠন করা দরকার। হয়তো অনেকে প্রস্তাব দিয়েছিল যে আমরা তো, আপনি একটি দল গঠন করেছেন, এখানে যোগদান করতে পারবো না, আপনি যদি নতুন কিছু করেন তাহলে সেখানে আমরা যুক্ত হতে পারি, আমরা সবাই মিলে মনে হবে যে দলটা গঠন করেছি। ঠিক একই প্রস্তাব কিন্তু আমি তাদেরকে দিয়েছি যে তোমরা যদি মনে করো যে এনসিপিতে সবাই যোগদান করবে, না, কেউ করবে না, এরকম সংখ্যাটা হাতে গোনা কয়েকজন। কিন্তু তোমরা আমরা মিলে যদি একটি নতুন উদ্যোগ নিই, সেই উদ্যোগে লাখো তরুণ যুক্ত হবে, এদেশের অসংখ্য মানুষ যুক্ত হবে, এবং এই দলটা, এই যে এই মুহূর্তে তো আওয়ামী শূন্যতা, তাই না? আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি তো রাজনীতির ধারে কাছেও থাকতে পারবে না, সুযোগ নাই, 14 দল নাই। তো সেই জায়গায় একদিকে জাতীয়তাবাদ, এবং জাতীয়তাবাদ বলতে কিন্তু বিএনপিকে বোঝায়, আর অন্যদিকে কিন্তু ইসলামিক শক্তি। তো বাংলাদেশের জনগণ প্লাস আন্তর্জাতিক কমিউনিটি, তারা মনে করে যে এই বিএনপি একদিকে আছে, বিএনপির এগেনস্টে আর একটা মধ্যপন্থী দল দরকার, এটা বিএনপির জন্য দরকার। কারণ ইসলামিকরা কিন্তু ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে তারা রাজনীতি করে, তারা ইসলামিক শরিয়া মোতাবেক রাজনীতি করতে চায় বা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। কারণ বিএনপি তো ওই কাউন্টার করতে পারবে না, বিএনপি তো ওই যারা ধর্ম নিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করে, বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে তাদের কাউন্টার করা, তাদের সাথে প্রতিযোগিতা করা, এটা বিএনপির সাথে যাবে না। যে কারণে বিএনপির রাজনীতির জন্য হলেও আরেকটি মধ্যপন্থী দল দরকার। সেটি মানে আমি বলবো না আওয়ামী লীগের মতন, কিন্তু আওয়ামী লীগের চেতনার বাইরে এসে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তারা যদি একটি দল গঠন করতে পারতো সেটি ভালো হতো। এনসিপির তো আমরা এই 7-8 মাসের চিত্র দেখলাম, তারা তো ওইভাবে নিজেরাও স্বীকার করে। আমি নাহিদের একটি বক্তব্য আমি শুনলাম, তিনি বলছেন যে আসলে যেভাবে আমাদের সাংগঠনিক সক্ষমতা বড় হওয়া দরকার ছিল, আমরা আসলে এইভাবে বড় হতে পারি নাই। তার মানে তারা স্বীকার করে, এবং তারা বুঝে যে তারা আসলে যতটা স্বপ্ন দেখেছিল, বা মানুষ তাদেরকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখেছিল, সেটা বাস্তবায়িত হয়নি। তো নানান ইকুয়েশন এই ক্ষেত্রে ছিল, সেই জায়গা থেকে আমরা এক হতে চেয়েছি। কিন্তু এখন যেভাবে আমাদেরকে অপমানিত করা হচ্ছে, আমরা যোগদান করব, যেটা আগেও করা হয়েছে, যদি তারা এই চিন্তা লালন করে, তাহলে আমার মনে হয় না আসলে এক হওয়া সম্ভবপর হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের বিএনপির সাথে নির্বাচনী জোট করার একটি আলোচনা ছিল, তাহলে কি সেটি আর হচ্ছে না? দেখেন, আমি আগেই স্পষ্ট করেছি যে আমরা অতীতে একসাথে ছিলাম, একসাথে রাজনীতি করেছি, নির্বাচন করেছি, অনেক কিছু করেছি, রাজপথের সম্পর্ক। তো আমরা যদি এক হতে পারি, সেটা একটা আলাদা প্রসঙ্গ। আমরা যদি এক হতে পারি,
আর বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যে সম্পর্ক সেটা হলো যুগপথের সম্পর্ক। 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছি এবং হাসিনার পতন ঘটিয়েছি, এখনও সেই সম্পর্ক আছে। এবং এইটা আসলে মানে তাদের সাথে আমরা এক হওয়া বা দল বড় করা বা নিজেরা বড় হওয়া, নিজেদের শক্তি বড় করা, এইটা একটা ভিন্ন জিনিস। আর বিএনপির সাথে আমাদের যে সম্পর্ক সেটা একটা ভিন্ন জিনিস, দুইটাকে একসাথে মানে মিক্স করার কোনো সুযোগ নাই। বিএনপির সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেটা এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু বিএনপি না, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে আমাদের সম্পর্ক আছে এবং আমরা মনে করি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক থাকা দরকার। আমরা হয়তো ভিন্নভাবে রাজনীতি করতে পারি, কিন্তু এই মুহূর্তে কেউ কারো শত্রু হওয়ার সুযোগ নাই। আমি জামাতের শত্রু হব, জামাত বিএনপির শত্রু হবে, এই আমাদের যে বিভাজন, এই বিভাজনের সুযোগে তো আমাদের সবথেকে বড় শত্রু ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ। তারা তো ওই চাতক পাখির মতন চেয়ে আছে যে কখন আমরা হাঙ্গামা করবো, মারামারি করব, আর আমাদের বিভাজনের সুযোগে আওয়ামী লীগ জাতীয় পার্টি কামব্যাক করবে। সুতরাং এখন আর ওই শত্রু মার্কা রাজনীতি করার সুযোগ নাই। এখন রাজনীতি হবে সুস্থ ধারার, রাজনীতি হবে প্রতিযোগিতার। বিএনপি তো আমার শত্রু না, জামাত আমার শত্রু না, এনসিপিও আমার শত্রু না। এখন ওইভাবে আসলে বিরোধিতার রাজনীতি করা যাবে না। তো সেই জায়গা থেকে বিএনপি থেকে আমরা বের হয়ে আসবো বা বিএনপির সাথে তো আমরা আদেও আসলে নির্বাচনী জোট করব, এটি তো আসলে আমরা বলি নাই। বিএনপির সাথে আমাদের তো ছিল এরকম না, এবং বেশ কয়েকটি জায়গায় তো আপনাদের রাজনৈতিক সহযোগিতা করার জন্য চিঠিও দিয়েছে। দেখেন, বিএনপির সাথে যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, নির্বাচনী জোট কিন্তু আমরা তাদের সাথে করি নাই। সেটা আদৌ সম্ভব হবে কিনা বা মানে সম্ভব হবে সেটা নিয়ে আমি এখনই মন্তব্য করছি না, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। বিএনপির সাথে আমার কতটুকু বোঝাপড়া হবে সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে নির্ণয় করতে পারি, নির্ধারণ করতে পারি। কিন্তু অনেকে মনে করে যে আমরা আসলে বিএনপির সাথে যাচ্ছি, এটা মনে করার কারণটা হলো যে আমরা তারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি। এখন সেটা আসলে নির্বাচনী হিসাব নিকাশ, নির্বাচন আসলেই আমরা সেই হিসাব নিকাশ যদি মেলাতে পারি যে বিএনপির সাথে গেলে আমার ভালো হচ্ছে, তাহলে বিএনপির সাথে। আর যদি মনে হয় না বিএনপির সাথে আমার না যাওয়াই ভালো, তখন আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারি। বাট আমরা বিএনপির সাথে যে প্রক্রিয়াই থাকি না কেন, একসাথে নির্বাচন না করেও কিন্তু বন্ধুত্ব রাখা যায়। আমরা সবার সাথে সেই বন্ধুত্ব এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রে আমরা দেখলাম যে ফ্যাসিবাদের যারা পলাতক তারা বিএনপির মহাসচিব, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সহ তাসলিম যারা জাতীয় নাগরিক পার্টির আরেকজন নেত্রী, তাদের উপরে খুবই হামলা চালিয়েছে এবং সেখানে তাদেরকে অপদস্থ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকারের ব্যর্থতা? দেখেন, বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে অরাজনৈতিক ব্যক্তির সাথে মানে সরকারের সাথে রাজনৈতিক প্রতিনিধি, এটা ইতিহাসে কখনো হয়নি। তারপরে আবার তিনটি দল, এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে আসলে তারা বৈষম্য উৎপাদন করছে। আমি এটি নিয়ে প্রধান উপদেষ্টাকে কিন্তু বলেছি যে স্যার, আপনি তো এইভাবে তিনটা দলকে মূল্যায়ন করছেন, বাকিদেরকে প্রয়োজন নাই, আপনি 10টা দলকে একসাথে ডাকেন আর তাদেরকে আলাদা আলাদা ডাকেন, এটা তো ঠিক না স্যার, বৈষম্য সৃষ্টি হচ্ছে, ক্ষোভ জন্ম নিচ্ছে। তো স্যার আমার কথা নোট করেছিল, যেটা আমি লাস্ট মিটিংয়ে বলেছি। এমনকি যখন আমাদের প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বের কাছে তুলে ধরে, তখন আমি স্যারকে বলেছি, স্যার এই কাজটা ভালো করেন নাই, এই গণ অভ্যুত্থানের কোনো মাস্টার মাইন্ড নাই। যদি মাস্টার মাইন্ড থাকে শহীদরা, আমাদের যোদ্ধারা। এবং জামাতের আমির কিন্তু একই কথা বলে যে আপনি একজনকে মাস্টার মাইন্ড বললেন আর বাকিদেরকে আপনি মূল্যায়ন করলেন না, এর মাধ্যমে তো বিভাজন সৃষ্টি করলেন। আমি কিন্তু তার নাম উচ্চারণ কিন্তু বলেছি যে জামাতের আমির একই কথা বলেছে, আমি এটাও বলেছি। তো যাই হোক, তারপরেও আসলে এই সরকার এক ধরনের বলা যায় যে আমি কি বলবো আসলে, মানে খারাপ ভাষায় বলতে হলে খারাপ ভাষায় বলতে হবে, বাট আমি ওই খারাপ ভাষায় বলতে চাই না। মানে এই সরকারের অনেকটা আসলে মানে গায়ে লাগে না, আপনি যাই সমালোচনা করেন, যাই বলেন, সরকার এটাকে গুরুত্ব দেয় না। যে কারণে এই জাতিসংঘ সফরে 3টা দলকে নিয়ে গেল। এখন আমি যখন এই 3টা দলকে নির্ধারণ করলো, আমি আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে এই 3টা দলকে নেওয়ার একমাত্র উদ্দেশ্য প্রোটেকশন, প্রধান উপদেষ্টা প্রোটেকশন, তার সাথে যারা গিয়েছে প্রোটেকশন। মানে নিশ্চিত তো এই জাতিসংঘ সফরে গিয়েছে, প্রধান উপদেষ্টা গিয়েছে, আওয়ামী লীগ তো দাঁড়াবে, বিক্ষোভ করবে, তাই না? এবং জাতীয় পার্টি সহ অন্য যারা দর্শক আছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করবে। তো সেক্ষেত্রে তাদেরকে একমাত্র প্রতিহত করতে পারে কে? বিএনপি, জামাত। এনসিপি তো নতুন দল। তো সেটাই কিন্তু হয়েছে। দেখেন, শুরুতে যেটি দেখলাম, যেখানে আওয়ামী লীগ জড়ো হয়েছে তাদেরকে এক ধরনের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে বিএনপি, গণমাধ্যমের সংবাদ যেটি বলে। সর্বশেষ দেখলাম যে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুইতুকারি করা হয়েছে, জুলাই সন্ত্রাস বলা হয়েছে।
তারপরে ডাক্তার যারা এনসিপির নেত্রী অকথ্য তাকে ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আরো অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে। এবং আমি দেখলাম যে এই ক্ষেত্রে সব থেকে কৌশলী অবস্থানে জামাতের যিনি নেতা গিয়েছেন তাহের ভাই, জামাত এবং শিবিরের নেতাকর্মীরা তাকে কৌশলে সরিয়ে নিয়েছে, তাকে কিন্তু অপদস্থ করতে পারে নাই। বাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আক্তার হোসেন এবং যারা, তারা কিন্তু এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। তো এইটা আসলে ওই যে সরকারের মধ্যে কিন্তু চিন্তা ছিল যে আওয়ামী লীগ থাকলে হয়তো আওয়ামী লীগকে বিএনপি জামাত প্রতিহত করতে পারবে। না, বিদেশে তো সরকারের কি প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল না? মানে এখান থেকে সিনিয়র নেতারা গিয়েছেন, তিনটি পার্টিরই তো একদম গুরুত্বপূর্ণ নেতারা সেখানে গিয়েছেন, তো দূতাবাস থেকেও তো প্রোটেকশন থাকার না, কথা যদি ছিল। সরকারের কাছে জাতিসংঘের যারা দায়িত্বশীল প্রশাসন বা আমেরিকার কাছে যদি তারা প্রোটেকশন চাইতো হয়তো দিত। না, আমার কাছে মনে হয়েছে যে তারা এক ধরনের শক্তি দেখাতে চেয়েছে যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, দুর্বল করার জন্য, কাবু করার জন্য বিএনপি জামাতি যথেষ্ট। কিন্তু সেখানে তো বিএনপি একদিকে, জামাত একদিকে। আমি বক্তব্য শুনলাম যে বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, জামাত বিএনপির বিরুদ্ধে বলছে বিদেশের মাটিতে। তো নিজেদের মধ্যে এই বিভাজনের সুযোগটা কে নিয়েছে জানেন? ওই বিদেশে যে সকল আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা রয়েছে তারা। তো ঠিক একই ধরনের সমস্যা সংকট কিন্তু বাংলাদেশে হতে পারে। আমি শুনতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। তো আপনি যে প্রশ্ন করলেন সেখানে আবার ফিরে যাই, সরকারের দায়িত্ব ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া। প্রোটেকশন কিন্তু ঠিক প্রধান উপদেষ্টা নিয়েছে ওই প্রশাসনের কাছ থেকে বা আমেরিকার কাছ থেকে, এবং সরকারি অন্যান্য কর্মকর্তারা তারাও নিয়েছে। একমাত্র প্রোটেকশন পায়নি না, সেটা তো জনাব প্রধান ফখরুল ইসলাম উপদেষ্টা, আলমগীর সাহেব, আক্তার সাহেব এবং আমাদের যারা আপা। না, প্রধান উপদেষ্টা তো পদাধিকার বলে পেয়েছে। কিন্তু আমি যেটি জানতে চাচ্ছি যে বাংলাদেশ দূতাবাস তো, তাদের তো এই বিষয়ে সচেতন থাকার প্রয়োজন ছিল। সেই সঙ্গে এর আগেও একটি ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এর আগে মাহফুজ আলমের উপরেও হামলা চালিয়েছে, দূতাবাসেও হামলা চালিয়েছে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় না যে বাংলাদেশের যে দূতাবাস অথবা যে আমাদের কনসুলার অফিস রয়েছে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে এখানে? মানে সেখানে তো আপনিও থাকতে পারতেন। দায়িত্বে অবহেলা বলতে এই দূতাবাসগুলোতে যারা চাকরি করে এর মধ্যে অনেকে ফ্যাসিবাদের দোসর। এরা তো আপনাকে রক্ষা করবে না, বা যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল এ ধরনের ভূমিকাও রাখবে না। তো এর দায়টা কার? সরকারের। আমরা বারবার স্পষ্ট করেছি, ভাই পুলিশের সংস্কার করেন, সচিবালয়ের করেন, বিভিন্ন বাহিনীর করেন, গোয়েন্দা সংস্থার করেন, দপ্তর সেক্টরের করেন, দূতাবাসগুলোতে সংস্কার করেন। মানে আমাদের কথা শোনা হয়নি তো। মানে আজকে যে এই যে সরকার অপদস্থ হচ্ছে, দেশের বাইরে গেলে উপদেষ্টারা লাঞ্ছিত হচ্ছে, এর পিছনে দায়িত্ব সরকারের। কারণ সরকার হয়তো মনে করছে যে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি। কিন্তু দেখেন, শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে বহাল রয়েছে। তো এই অবস্থায় নির্বাচন হলে কি হবে? পুলিশ কার পক্ষে কাজ করবে? র্যাব গোয়েন্দা সংস্থা কার পক্ষে কাজ করবে? মানে আমি নিজেও মাঝে মধ্যে বিস্মিত হই যে কি কিন্তু চেয়েছিলাম আর নির্বাচনের কি কি হলো। বিকল্প আছে? না, নির্বাচন তো হতেই হবে, নির্বাচন হতে হবে, কিন্তু এই প্রশাসনকে এইভাবে রেখে নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং এই প্রশাসনের অবশ্যই বদল ঘটাতে হবে, এই প্রশাসনের পরিবর্তন আনতে হবে। আমরা যেটি বারবার এক বলেছিলাম বছরে হয়নি, মানে সেটি এই 2-3 মাসে কি সম্ভব? সম্ভব, অনেক কিছু সম্ভব। অতীতে আমরা দেখেছি এরশাদের পতনের পরে 3 মাসের মধ্যে সব পরিবর্তন করে নির্বাচন হয়েছে না? এবং এরশাদ পতনের পরে 91-তে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে সেরা নির্বাচন। এরশাদও তো প্রশাসন গুছিয়ে ছিল না? এরশাদও তো পুলিশ বলেন, মিলিটারি বলেন, অন্যান্য বাহিনী বলেন, গোয়েন্দা বলেন, সব তো এই 9 বছরে নিজের মতন করে তৈরি করেছিল। তো ওই সময় যদি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে পারে, তো এই সরকার আপনার এই 14 মাসেও কেন পারলো না? না, সেটাই তো আমি তো সেটাই বলতেছি। তার মানে এখনো আমাদের হাতে 4 মাস 5 মাস আছে। সম্ভব, অবশ্যই সম্ভব। আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত সচিবালয় আছে ওদেরকে ঘাট ধরে বের করে দিতে হবে। পুলিশের মধ্যে যারা এই জুলাই সন্ত্রাস, মানে আমাদের জুলাইতে যারা হত্যা করেছে এদেরকে চিহ্নিত করে বের করতে হবে, যারা নির্দেশদাতা তাদেরকে বের করতে হবে। গোয়েন্দা সংস্থাকে পুরো ঢেলে সাজাতে হবে। এবং মিডিয়ার সংস্কার ইম্পর্টেন্ট ছিল, মিডিয়ার সংস্কারটা হয় নাই। কারণ এই যে ফ্যাসিবাদের পক্ষে যে বয়ান উৎপাদন করা বা বৈধতা দেওয়া, সেটা কিন্তু অনেকটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় এসেছে। এখনো পর্যন্ত হাসিনার বক্তব্য কোনো মিডিয়া প্রচার করছে? হোয়াট ইজ দিস? আওয়ামী লীগের বক্তব্য প্রচার করছে, ছাত্রলীগ মিছিল করলে ছলে বলে কৌশলে প্রচার করছে যে ছাত্রলীগ মিছিল করতেছে। অথচ দরকার ছিল যে আওয়ামী এবং ফ্যাসিবাদ, এরা তো ফ্যাসিস্ট, কোনো ফ্যাসিস্টের সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারবে না। কিন্তু উল্টো, কোনো সংস্কার হয়নি তো, প্রত্যাশা অনুযায়ী হয়নি। হ্যাঁ, কিছু হয়তো হইতে পারে, সেটা
মানে সেটা নমুনা খুবই কম। দেখেন স্বাস্থ্যের কোনো সংস্কার হয়েছে, চিকিৎসার হয়েছে, যে দেশের শিক্ষার হ্যাঁ শিক্ষার মানে যে দেশের স্বাস্থ্যমন্ত্রী মানে স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, সেই দেশের এই স্বাস্থ্য ব্যবস্থার কোনো ভালো হবে? শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন শিক্ষার্থীরা যত না পড়াশোনা করতে চায় তার থেকে বেশি রাজনীতিবিদ হইতে চায়। শিক্ষাঙ্গনে দেখেন শুধু রাজনীতি রাজনীতি আর আন্দোলন আর আন্দোলন, পড়াশোনা আগের মতন হচ্ছে না। এই পরিবর্তনগুলো এই সরকার করতে পারে নাই। সেক্ষেত্রে এই যে উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ গঠনের সাথে তো আপনাদেরও তো মতামত নেওয়া হয়েছে না, আপনাদের সাথে কোনো আলোচনা কোনো মতামত নেওয়া হয়নি। আলোচনা বলতে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তার ঠিক মানে ওই দিন রাতে, শেষ রাতের দিকে একজন নেতা, তিনি এখন বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন, তিনি আমাকে বললেন যে ভাই এদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করতেছি। মূলত আমি তাকে কল দিয়েছিলাম যে তোমরা কি করতে চাচ্ছ, কি হচ্ছে, আমরা তো কিছু বুঝতেছি না। তো তিনি আমাকে একটা তালিকা পাঠালেন যে ভাই এদেরকে নিয়ে। তো আমি সেখানে দেখলাম যে এমন একজনের নাম যে আসলে জুলাই চেতনার বিপরীত অবস্থানে ছিল। তো আমি তাকে বললাম এই ধরনের মানুষকে নিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করলে তো ঠিক হবে না। এতটুকু মতামত দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা কাউকে ঢোকাবো বা আমরা কোনো বিষয়ে মানে বাদ দেওয়া বা আরও বেশি মতামত দেওয়া, সেই জায়গাটা আসলে আমাদের ছিল না বা ওই সুযোগটাও দেওয়া হয়নি। বিএনপি জামাত বা অন্যান্য বড় দলের মতামত কতটুকু কীভাবে নেওয়া হয়েছে আমি জানি না, বাট আমরা যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলাম তাদেরকে একদমই গুরুত্ব দেওয়া হয়নি। ঠিক যেমনিভাবে দেখেন যে জাতিসংঘ সফরে 3টা দলকে নেওয়া হয়েছে, বাকিদেরকে নেওয়া হয়নি। তো তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় তারা অ্যাড করতেছে আর বাকিদেরকে কোন প্রক্রিয়ায় বাদ দিতেছে? আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলেছি, স্যার এইভাবে মনে হয় বৈষম্য বাড়ছে, আপনার কাজ তো সাম্য প্রতিষ্ঠা করা, কিন্তু আপনি তো আসলে বৈষম্য উৎপাদন করছেন। আমি সরাসরি তাকে অনেকবার বলেছি। নূরের উপরে সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে। দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, পরবর্তীতে এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। তো এই যে হামলা হয়েছে সেটি নিয়ে তো প্রধান উপদেষ্টার সাথে আপনারা দেখা করেছেন, তা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনারা অভিযোগ করছেন যে সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে আপনারা আলোচনা করলেন সেখানে, মানে কেন? দেখেন প্রধান উপদেষ্টা শুধুমাত্র নুরুল হক নূরকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার ব্যাপারে তিনি নির্দেশ দেননি। একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু সেই কমিশন প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো মতামত বা আমাদের কাছে কতটুকু তথ্য রয়েছে সেটা তারা নেননি, আমাদেরকে ডাকেননি। প্লাস এখনো পর্যন্ত যারা এই ঘটনায় জড়িত পুলিশ এবং সেনাবাহিনীর, তাদেরকেও আসলে চিহ্নিত করে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটিও করা হয়নি। সরকার কি ভয় পাচ্ছে নাকি অন্য কোনো চাপ আছে আমরা আসলে নিজেরাও বুঝতেছি না। নুরুল হক নূর তিনি গতকাল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন, তার অবস্থা আপনিও জানেন, তার নাক ফেটে গিয়েছে, চোখের নিচে আঘাত, তার চোয়ালে আঘাত লেগেছে, কতগুলো অপারেশন করা লাগবে। দেশে হয়তো এই চিকিৎসা সম্ভব, কিন্তু পরিপূর্ণ সুস্থ হওয়ার ক্ষেত্রে কতটুকু আসলে নিশ্চয়তা রয়েছে সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। যে কারণে ডাক্তাররা পরামর্শ দিয়েছে অনেকে যে যেহেতু সেনসিটিভ জায়গা, নাক চোখ চোয়াল এটা তো সেনসিটিভ জায়গা, দেশের বাইরে একটু ট্রিটমেন্ট করানোর জন্য বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের বাইরে একটু দেখিয়ে আসুক। তো সেই জায়গা থেকে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন এবং সরকার যে নির্দেশনা দিয়েছিলেন সরকারিভাবে পাঠানো হয়েছে। সরকার যদিও এক ধরনের গড়িমসি করছিল, কিন্তু শুধুমাত্র এই চিকিৎসা করানো এটাই তো আসলে শেষ না। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ন্যূনতম ব্যবস্থা যদি নিত তাও তো আমরা বলতে পারতাম যে সরকার ব্যবস্থা নিচ্ছে। এখনো পর্যন্ত ভিডিও রয়েছে, তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে, কোনো একজন সেনা সদস্য পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হচ্ছে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে। তারপরে দেখেন কেউ যখন অপরাধ করে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে হয় না স্পট থেকে, তার নামে মামলা হয়, এরপরে না হয় 2-1 বছর পরে বিচার হয়। এখন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাথে সাথে নিলেন না, ধরলেন না, তাহলে এরা তো পালিয়ে যেতে পারে, তখন কি করবেন? জুলাই গণঅভ্যুত্থানে যেটি হয়েছে, যে সকল পুলিশ সদস্যরা গুলি করে মানুষ হত্যা করলো, এদের অনেকে কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে গেছে। কেন? কারণ সঠিক সময় এদেরকে ধরা যায়নি। ঠিক একইভাবে নুরুল হক নূরের উপর যারা আক্রমণ করলো এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলো না। এটা নিয়ে আসলে কি হয়
মনে করেন যে একটি প্রতিবেদন দিল, কিন্তু এই প্রতিবেদন বাস্তবায়ন করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারা নেবে? সরকারকে তো আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই ধরনের দায়িত্বশীল ভূমিকা আসলে পালন করতে পারেনি। এটা আমাদের একটা আক্ষেপের জায়গা। যে সরকার রক্ত দিয়ে আমরা গঠন করলাম, আন্দোলন সংগ্রাম করে আমরা গঠন করলাম, সেই সরকারের আমলে এইভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে। দেখেন নুরুল হক নূরসহ আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও হামলা হয়েছে, এত বড় ন্যাক্কারজনকভাবে হয়নি। কোনো বাহিনী এইভাবে সাহস করে নাই যে আমাদেরকে এইভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ধরনের আক্রমণ করবে, এটা হয়নি। সেনাবাহিনীও ঘটায়নি, ডিজিএফআইও ঘটায়নি, বা আপনার পুলিশও ঘটায়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা খুব দুঃখজনক। তার মানে কি? তার মানে সরকার এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করতে পারে নাই। বিভিন্ন বাহিনীর উপরে বা প্রশাসনের উপরে সরকারের কোনো কন্ট্রোল এখনো পর্যন্ত নাই। এই জন্য আমরা বলছি যে এই সরকারের মাধ্যমে খুব বেশি পরিবর্তন হবে এটা আমরা প্রত্যাশা করি না। সরকারের কাছ থেকে যা চেয়েছিলাম আমরা 1 বছরে দেখেছি যে আমাদের যদি আমরা চাওয়া-পাওয়াকে 100 ভাগে ভাগ করি, 10 ভাগও আসলে পূরণ হয়নি, অর্থাৎ 90 ভাগ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এখন এই সরকার কি বাকি 4 মাসে পারবে? আমার তো মনে হয় না। জাতিসংঘ গিয়ে মির্জা ফখরুলের মতন নেতা, আক্তারের মতন নেতা, ডাক্তার জারার মতন নেত্রী, তারা এইভাবে হেনস্থার শিকার হলো, সেখানে জামাত বিএনপির কর্মীরা আসলে কি করলো? আমি অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু এইভাবে এই সরকারের ছত্রছায়ায় বা এই সরকারের না, প্রোটেকশনে, এখানে তো জামাত বিএনপির থেকে সরকারের ব্যর্থতা বেশি। সরকার অবশ্যই তো তাদেরকে ব্যর্থতা আছে। প্রোটেকশন দিতে পারেনি। এই সরকার যে এইরকম সেটা তো আমরা জানি, এই সরকার যে এইরকম এটাকে আমরা জানি না। সুতরাং জামাত বিএনপির উচিত ছিল সেখানে পর্যাপ্ত প্রোটেকশন রাখা, এবং সরকার কিন্তু তাদেরকে নিয়েছে এই কারণেই, এই যে রাজনৈতিক নেতাদেরকে নিল অন্য কোনো কারণ নয় তো, জাস্ট উপদেষ্টাদের প্রোটেকশন এবং যাতে কোনো বিব্রতকর ঘটনা না ঘটে। কিন্তু কি হলো? সরকার যে আশায় নিয়েছিল সেই আশায় কিন্তু গুড়ে বালি। জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল তারা বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশ নিবে না। আপনার কাছে কি মনে হয় যে এই পিয়ার পদ্ধতি এটি আসলে বাংলাদেশের বাস্তবতায় কতটুকু যৌক্তিক? উচ্চকক্ষে পিয়ার সেটি যৌক্তিক, এবং এই ব্যাপারে আমরা 21 সালেই বলেছি যে বাংলাদেশের পরিবর্তন করতে হলে উচ্চকক্ষ থাকতে হবে, নিম্নকক্ষ থাকতে হবে, ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, এবং একই সাথে উচ্চকক্ষের যে আসন সেটা সংখ্যানুপাতিক হতে হবে। কিন্তু নিম্নকক্ষের ক্ষেত্রে সমস্যা আছে। দেখেন যে সমস্যাগুলো আমি অনেকগুলো চ্যানেলে কিন্তু বলেছি। এক, সেটি হলো এদেশের হিন্দুরা যদি আলাদা দল গঠন করে তখন আপনি কি করবেন? এবং আওয়ামী লীগ কি মনে করত যে হিন্দুরা তাদের ভোট ব্যাংক, এখন হিন্দুরা একটি দল গঠন করলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তো এই আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? হিন্দু নেতাদের দলে, তাই না? খুব স্বাভাবিক। দ্বিতীয়ত, পাহাড়িরা বা আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী তারা যদি একটি দল গঠন করে তখন কি হবে? মুসলিমদের তো দল আছে, মানে ইসলামিক দল আছে অনেকগুলো। এখন ইসলামিক দলগুলো বলল যে আমরাই আসলে মুসলিমদের প্রতিনিধি, এরকম হলো না? তখন তো আবার আরেকটি ব্যাপার হলো যে এককভাবে কেউ আসলে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, যে কারণে বাংলাদেশে আরেকটি আনস্টেবল গভর্নমেন্ট গঠিত হবে। তো এই যে সকাল বিকাল আসলে এমপি মন্ত্রীর কেনাবেচা, এটিও হতে পারে। বাংলাদেশে কোনো স্থায়ী সরকার থাকবে না। তো এইগুলো অনেক ক্ষতিকর। সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা নিম্নকক্ষে পেয়ার চাই না, আমরা উচ্চকক্ষে পেয়ার চাই, এবং নিম্নকক্ষে পেয়ার হলে আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আরও মনে করেন জাতীয় পার্টি নির্বাচন করলো, হ্যাঁ হিন্দুরা দল গ্রহণ করলো না, কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভোট দিবে না, এবং এই ধরনের প্ল্যান ছিল। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর অনেকগুলো অঞ্চল কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি। তো এই এলাকাগুলোর ভোট কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, আপনার ধর্মীয় বিভাজন সৃষ্টি হতে পারে, এবং আমাদের যারা পাহাড়ে রয়েছে পাহাড়কে নিয়ে আরেক ধরনের চক্রান্ত হতে পারে, এবং গভর্নমেন্ট কোনোভাবে স্থায়ী হবে না। গভর্নমেন্ট সকাল বিকাল চেঞ্জ হতে পারে, এমপি মন্ত্রী কেনাবেচা হতে পারে। এই জন্য নিম্নকক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতায় এখনই আসলে করা ঠিক হবে না। না, সেক্ষেত্রে মানে জামাত তো রাজপথে তারা কর্মসূচিও পালন করেছে, এটার আসলে সমাধানের পথ কি? মানে আপনারা তো সংস্কার কমিশনের বৈঠকে নিয়মিতভাবে থাকেন, সেখানে কি এই বিষয়গুলো আলোচনা হয়? এবং মানে আসলে মানে এর আসলে সলিউশন কি? দেখেন, আমরা জামাতকে যেটি বলেছি যে এখন তো আলোচনা চলছে, আপনারা মনে করেন যে নিম্নকক্ষে পেয়ার চান, তো যখন আলোচনা শুরু হলো তখন কেন বললেন না? তখন বলতে পারতেন যে যদি আপনারা নিম্নকক্ষে পেয়ার নিয়ে আলোচনা না করেন তাহলে এটাকে আমরা বয়কট করব, আমরা আলোচনা করব না। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আর এখন আপনারা আন্দোলন করছেন,
এর মাধ্যমে তো ফ্যাসিবাদ মাথা ছাড়াতে উঠবে। এই মিছিলের মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে যায়, আওয়ামী লীগ যদি ঢুকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়, নানান ধরনের অকারেন্স করে, তখন কি করবেন? এই জন্য জামাতের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি আমার যে অনুরোধ, সেটা হলো যে আপনারা আলোচনা করতে পারেন, কিন্তু রাজপথে যদি নামেন, সেটা নিয়ে আসলে এক ধরনের আপনার ফেসিবাদ সুযোগ নিবে। আর আলোচনা তো চলমান। ঐক্যমত কমিশনের সাথে সর্বশেষ আপনারাও বসেছেন, আমাদেরকে তারা সময় দিয়েছে। তারা বলছে যে দলগুলো আপনারা বসেন, আপনারা একটু নিজেদের ভিতরে আলোচনা করেন। এবং তার প্রেক্ষিতে আমরা 9টা দল কিন্তু বসেছি, কথা বলেছি, আলোচনা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপির সাথে জামাতের সাথে আমরা আলাদা আলাদাভাবে বসবো। অর্থাৎ আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে এবং সবাইকে ছাড়তে হবে, ছাড়দার মানসিকতা সবার অর্জন করতে হবে। সংস্কার কমিশনের বেশ কিছু ভালো ভালো বিষয় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যেমন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে একমত হয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে এই সুপারিশগুলো, যদি যে কয়েকটি সুপারিশে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের চেহারা অনেকটাই পরিবর্তন হবে? দেখেন, একজন ব্যক্তি তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এর মাধ্যমে যেটি হয়েছে, বাংলাদেশে আর কেউ হাসিনা হতে পারবে না, এটা খুব পজিটিভ। এবং এটা যে বিএনপি বা অন্য দল মেনে নিয়েছে, আমি সকল দলকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, উচ্চকক্ষ নিম্নকক্ষ বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বা সংবিধান সংস্কারে সবাই মোটামুটি বিভিন্ন ইস্যুতে একমত হয়েছে, বিভিন্ন জায়গায় একমত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন আরও কিছু ইস্যুতে আমরা একমত হতে পারলে ভালো হতো। যেমন উচ্চকক্ষে পেয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট রয়েছে, আর নিম্নকক্ষ নিয়ে সরকার কোনো আলোচনাই করেনি, সেটা বাদ দিলাম। এখন আরও অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট রয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এটা তো ভালো। অর্থাৎ আমি যা চেয়েছিলাম আমার শতভাগ আসলে হচ্ছে না, মানে বাস্তবায়িত হচ্ছে না, বাট 80% হচ্ছে। বিএনপির হচ্ছে, জামাতের হচ্ছে, আমাদের সবার হচ্ছে। যে দল যে প্রস্তাবনা দিয়েছে, মানে আমরা যদি মনে করি যে আমাদের শতভাগ বাস্তবায়িত হতে হবে, তাহলে এই দেশে কখনোই ঐক্যমত হবে না। তার মানে আমরা যতগুলো বিষয়ে একমত হতে পারছি ততগুলোতে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে। আর বাকি যতটুকু হতে পারবো না, দলগুলো জনগণের কাছে যাবে। যেমন জামাত বলবে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা নিম্নকক্ষে পেয়ার বাস্তবায়ন করব। তো মানুষ যদি বিএনপিকে বয়কট করে জামাতকে ভোট দেয়, তাহলে তো এটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আবার জামাতের পক্ষ থেকে তো বলা হচ্ছে, জামাতের কয়েকজন নেতা বলেছে আমরা হব সরকারি দল, বিএনপি হবে বিরোধী দল। আবার এনসিপির একজন নেতা বললো যে আমরা পাবো 150 আসন, বিএনপি পাবে 50 থেকে 100 আসন। তো ক্ষমতায় তো আপনার এনসিপি যাচ্ছে না, জামাত যাচ্ছে, আমি বুঝতেছি না। ক্ষমতায় কিন্তু বিএনপি যাচ্ছে না, মানে মোটামুটি এনসিপি এবং হচ্ছে জামাতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যাচ্ছে না। তাহলে ভয় কেন? ভয় তো নাই। আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা নিম্নকক্ষে পেয়ার বাস্তবায়ন করেন, আরও আপনারা যা যা চান, গণপরিষদ চান, সেটা বাস্তবায়ন করেন, আপত্তি তো নাই। কিন্তু এমনভাবে আপনারা আসলে জিনিসটা তুলে ধরছেন, মানে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে আটকানোর জন্য আমাদের এইগুলো হইতেই হবে। কিন্তু আমরা যদি আসলে এইভাবে মানে একগুঁয়ে মনোভাব পোষণ করি, তাহলে ফেসিবাদ আসলে সুযোগ পাবে। এই যে আমাদের ভিতরে বিভাজন, এই বিভাজনের সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে ডে বাই ডে। আওয়ামী লীগের মিছিল বাংলাদেশে বড় হচ্ছে, আর জাতিসংঘে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগ কতটা বেপরোয়া আচরণ করতে পারে। বিদেশের মাটিতে সেখানে কিন্তু এইভাবে কিন্তু ডিম ছোড়া যায় না, সেখানে এইভাবে ধাক্কাধাক্কি করা যায় না। ওরা জানে যে আমার হয়তো মানে পাসপোর্ট বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, বা নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দিতে পারে, এই ভয় আছে। তারপরে এইখানে এই ধরনের ঘটনা ঘটালো। তার মানে কি? তার মানে কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। বিদেশে গেলে তো মানে সভ্য হয়, আর আওয়ামী লীগ বিদেশে গিয়ে ইতর হয়েছে। সুতরাং এই ইতরদের কোনোভাবে আর সুযোগ দেওয়ার জায়গা নেই। এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে চায়। দেখেন, কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ কেন নির্বাচনে যেতে পারবে না, তারা নামে না গেলে স্বতন্ত্র যাবে। আর ভাই, স্বতন্ত্রভাবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসে, আপনার পিঠে চামড়া থাকবে? আওয়ামী লীগ ব্যাক করলে, জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগ ফিরে আসলে, এদেশে যারা বিপ্লবী, আক্তারকে তো ডিম ছুঁড়ে অপদস্থ করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুইতকারি করেছে, আর ডাক্তার জারাকে তাকে রেপ করতে চেয়েছে, গালিগালাজ করেছে, নানান ধরনের কটাক্ষ করেছে। আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশে তৃতীয় গণহত্যা তারা পরিচালনা করবে। প্রথম গণহত্যা ছিল না শেখ মুজিবের নেতৃত্বে, জাসদের এত মানুষকে হত্যা করেছে, জাসদ দাবি করে 30,000। আর দ্বিতীয় গণহত্যা শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশে আওয়ামী লীগ কামব্যাক করলে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তৃতীয় গণহত্যা হবে, পুতুলের নেতৃত্বে হবে, শেখ রেহানার নেতৃত্বে হবে, রিদওয়ান মুজিবের নেতৃত্বে হবে। সুতরাং শেখ পরিবারকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে না, ওদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আর আওয়ামী লীগের চ্যাপ্টার তো জনগণ ক্লোজ করে দিয়েছে। আওয়ামী লীগের নাম কেউ আর শুনতে রাজি না, বিশেষ করে তরুণ প্রজন্ম। সিনিয়র নেতারা অনেকে
তারা বলে যে আমরা দল নিষিদ্ধ চাই না, দেখবেন এর প্রতিবাদ কিন্তু আমরা জানাতে হয় না, তরুণরা জানায়, আমজনতা জানায়। অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতি মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের একটি রাগ তৈরি হয়েছে, এবং এই রাগের বহিঃপ্রকাশ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা এবং তাদের নিষিদ্ধ করতে বাধ্য করা। ঠিক জাতীয় পার্টির বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কোনো আস্থানা হবে না। অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে।